গুড ইভিনিং। প্রথমে আমি আমার বেশ কয়েকদিন অনুপস্থিতি থাকার কারণটা অত্যন্ত সংক্ষেপে বলছি। কারণটা হলো ১ নম্বর, সামনে অনেকগুলো বিগত দিনে পরীক্ষা গেল। তারপর একটু বাইরে গেছিলাম এবং এখানে যারা মৌখিক পরীক্ষায় পেয়েছিল তাদেরকেও চেষ্টা করা হয়েছিল স্টাডি মেটেরিয়াল সাপ্লাই দেওয়া, ইন্টারভিউর জন্য উপযুক্ত পরামর্শ, মক ইন্টারভিউ। এবং আমার কিছুটা শরীর খারাপের জন্য বয়স হয়েছে, তো একটু আগের থেকে বেড়েছে, ৬০-এর উপর বয়স, সুতরাং ২-৪টে রোগও আক্রমণ করবে। যাই হোক, ওসব কাটিয়ে উঠেছি, তার জন্য কোনো চিন্তা নেই। যেটা প্রথমেই আমি বলতে চাই যে আমাদের ২৫ তারিখে যে পরীক্ষাটা হবে, ২৫/১ সানডেতে ৫টা কোয়েশ্চেন থাকবে, ৫০০ টাকা পুরস্কার পাওয়া যাবে। এটা দ্বিতীয় এবং তৃতীয় যে পুরস্কার, আমি পরবর্তী ভিডিওতে আসছি। প্রথম যে স্থানাধিকারী এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী, এই দুটো প্রেস হয়নি আগের বারে। প্রত্যেক মাসেই যে এইভাবে হবে তার কোনো মানে নেই, কিন্তু এবারে করা হচ্ছে। কারণ টেকনিক্যালি আমি কোয়েশ্চেনটা এআই কে দিয়ে করিয়েছিলাম, সামান্য একটু হলেও ত্রুটি ছিল, কিন্তু নীলাঞ্জন যে প্রথম হয়েছে সে কিন্তু ওই জায়গাটা বাদ দিয়ে করেছিল, যার জন্য সে সাকসেসফুল হয়ে গেছে। এবং এইবার যেটা রবিবারে হবে ২৫/১/২৬ ও পার্টিসিপেট করবে, কিন্তু সেকেন্ড এবং থার্ড প্রাইজ থেকে বঞ্চিত হবে, এটা ওকে বলে দেওয়া হয়েছে। প্রথম পুরস্কারটা হচ্ছে অধ্যাপক জয়দেব সরকেল, কমেমোরেশন অফ প্রফেসর জয়দেব সরকেল। সেকেন্ড সুমিত মালি, কমেমোরেশন অফ সুমিত মালি, যিনি বা যে আমার প্রাক্তন ছাত্র ছিল, তার স্মৃতির উদ্দেশ্যে সেকেন্ড প্রাইজ দেওয়া হবে। এবং থার্ড প্রাইজ হচ্ছে সরকেলস গাইড এক্সেলেন্স প্রাইজ, থার্ড প্রাইজ। এবং সেকেন্ড এবং থার্ড স্থানাধিকারীকে এইবারে দেয়া হবে, এবং সমস্ত পুরস্কারগুলো ডিসেম্বর মাসে দেয়া হবে। যাই হোক, সেটা আমি পরে আবার ভিডিও করে বলছি। এখন প্রথমে আইবিপিএস যে পরীক্ষাগুলো নেবে তার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। সেই রুটিনে কি কি বলেছে, রুটিনটা কবে কি পরীক্ষা হবে একটু সংক্ষেপে আমি একটু বলে দিতে চাই। আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডে আমাদের কাছে, কারণ আজকে সরস্বতী পুজো আছে, গডেস অফ লার্নিং এর পুজো, এবং এট দি সেম টাইম আরো একটা হচ্ছে 23শে জানুয়ারি। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জন্মদিন। তার জন্মদিনে আমরা একটা আরো উল্লেখযোগ্য জিনিস পেয়েছি, যে 23 ঠিক আছে, এটাও পেয়েছি। এবং আজকের 23 তারিখটাকে স্মরণীয় করে রাখার জন্য, 23/1/26কে স্মরণীয় করে রাখার জন্য প্রথমে আইবিপিএস এর যে রুটিনটা দিয়েছে সেইটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই, আলোকপাত করতে চাই। যে এবছরে 10 এবং 11 তারিখ
অক্টোবর মাসে পরীক্ষা আরম্ভ হচ্ছে ক্লার্কের। কিন্তু আমার মতে ক্লার্ক অ্যাজ ওয়েল অ্যাজ পিও সবাইকে একসাথে দিলে সুবিধা হবে। কারণ প্রিপারেশনটা যদি আমার পিও লেভেলের থাকে ক্লার্কে অবশ্যই হবে। এটা হচ্ছে পিও লেভেলের হচ্ছে 22 এবং 23 আগস্ট 2026। এটা হচ্ছে পিও লেভেলের। এবং তাদের যে পরীক্ষাটা হবে 4 তারিখে হবে মেনের পরীক্ষা 4 অক্টোবর। আর ক্লারিক্যালের মেন হবে, এটা কি আছে দেখো, 27 ডিসেম্বর 2026 মেন পরীক্ষা হবে ন্যাশনালাইজ ব্যাংকের ক্লারিক্যাল পোস্টে যারা যারা পরীক্ষা দেবে। এটা কিন্তু ডেট গুলো একটু মনে রাখতে হবে এবং এটাও ভাবতে হবে অ্যাট দি সেম টাইম যে এখন তো অনেক দেরি, ওইসব ভাবলে চলবে না। এখন থেকেই লেগে না পড়লে তখন আর পারবে না পাত্তা করতে, এতগুলো বিষয় আছে। পার্ট 1 পার্ট 2 প্রিপারেশনটা একসাথে নিতে হবে। এবং এখানে যারা পড়ে সার্কেল গাইডে তাদেরকে ওইটাই বলা হয়েছে যে প্রিপারেশনটা একসাথে নিতে হবে। এবং এছাড়া কয়েকজন প্রাক্তন স্টুডেন্টও আছে, তারা প্রিপারেশন তো নিচ্ছে। আগের বারে দু একজনের 1.26 এরকমের জন্য কেটে গেল মেনে। যাই হোক তিয়াসা পেয়েছে, তিয়াসা মোদক পেয়েছে, এমপ্যানেল হয়েছে পিওতে, আমরা গর্বিত ওর জন্য। আর অফিসার স্কেল 1 পিও, আর এটা হবে 21 এবং 22 নভেম্বর। 21 এবং 22 নভেম্বর। এটা কাদের? এটা হবে গ্রামীণ ব্যাংক। এখন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক একসাথে হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তাদের পরীক্ষা। ক্লার্কের পরীক্ষা হবে 6, 12, ভালো করে রাখো, 6, 12 এবং 13 ডিসেম্বর। কখনো ভাববে না অনেক দেরি, এখন অনেক দেরি, ওসব ফালতু। দেখতে দেখতে সময় চলে আসবে। ওটা যদি যারা মনোভাব ওরকম, তারা কোনোদিনই পাস করতে পারবে না। 21 এবং 22 নভেম্বর পুজো হয়ে গেল। এবার পুজোর পর থেকে অত্যন্ত সিরিয়াসলি লাগো। ইন দি মিন টাইম এসবিআই এরও বিজ্ঞাপন বেরোবে বলে জানা গেল। এসবিআই, তাহলে এসবিআই বিজ্ঞাপন বেরোলে ওরও ক্লার্ক আছে, পিও আছে। এবং তিয়াসা তো পিওটাতে পাসও করেছিল, কিন্তু ওরালে গিয়ে হয়নি। যাই হোক, ও তো দেখিয়ে দিয়েছে সাকসেসটা যে সম্ভব মানুষের পক্ষে। ও তো বলছে আমি 2 বছর এর উপর পড়ছি, 2.5 বছর প্রায় পড়ছি। কিন্তু ওর নানা রকম টেকনিক্যাল অসুবিধাও ছিল, বাড়ির ওবিসি নানা রকম। বেশ বেশ ঠিক আছে, ঠিক আছে, এই নানা রকম অসুবিধাও ছিল। এবার আমি যেটা বলতে চাই, এই যে এআই, ও আমাকে কিছু কিছু অ্যাডভাইস দিয়েছে যে যারা পাজেল বা লজিক্যাল রিজনিং করবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফ্লোর বেসড পাজেল, ধাপে ধাপে সমাধান করতে গেলে এই টুলগুলো খুব দরকার। একটা হচ্ছে উলফ ফ্রেম, উলফ ফ্রেম, মনে রাখবে এটা, এটা কিন্তু বিদেশি সফটওয়্যার। উলফ ফ্রেম আলফা, এইটা, এগুলো সব পয়সা দিয়ে কিনতে হবে। এবং কম্পিউটেশন ইন্টেলিজেন্স, এটা গণিতের যে লজিক্যাল সমস্যাগুলো সমাধান করে, জটিল পাজেল গুলো বিশ্ববিখ্যাত, লজিক ভেঙে ভেঙে বোঝায়। এছাড়া ক্লাউডি এআই আছে, ডিপসিক চায়নার আছে, অনেক রকমের সফটওয়্যার আছে। কিন্তু বিদেশি সফটওয়্যার গুলো ভালো, অনেক বেশি শক্তিশালী আমাদের দেশীয় প্রযুক্তির থেকে। দেশীয়তে যে দেশে যেগুলো আছে সেগুলো অতটা ভালো নয়। জেমিনা অনেকটাই ভালো, কিন্তু অনেক ভুল আছে, অনেক ভুলও করে। সুতরাং তোমরা খুব কিন্তু 2-3টে
অ্যাপ বিবেচনা করে তারপর এগোবে। ব্যাংক পরীক্ষার অ্যারিথমেটিক বা ডেটা ইন্টারপ্রিটেশন এই যেগুলো আছে এর জন্য সিম্বলব ইসরায়েলের তৈরি। এটা ভালো। আমি নাম বলছি এতগুলো প্রচুর পয়সাও নেয় ওরা। চেষ্টা করবে যদি ২-১ টা ফরেনেরও নিতে পারো। আমি তবু বিদেশের সফটওয়্যারও ২-১ টা কিনেছি। তাতে জিনিসটা আরো ভালো হচ্ছে। আমি বলছি এআই ও স্বীকার করেছে কিছু জিনিস দেখো। ফটোম্যাথ আছে, খান একাডেমি আছে, এগুলো সব আমেরিকার। দেখো ইউএস এর। এগুলো আছে। এগুলো মজবুত করার জন্য, গণিতের ভিত্তি মজবুত করার জন্য পৃথিবীর সেরা ফ্রি প্ল্যাটফর্ম। এছাড়া শিক্ষক হিসাবে এআই আমাকে কিছু পরামর্শ দিয়েছে। স্যার বর্তমান সময়ে এআই প্রযুক্তি দ্রুত উন্নতি করলেও কিছু জটিল এবং সূক্ষ্ম ক্ষেত্রে এখনো উন্নতির সুযোগ আছে। এআই এখনো চেষ্টা করে যাচ্ছে। গুগলও এই সীমাবদ্ধতা স্বীকার করে। কিন্তু এই যে বলেছে গুগলও এই সীমাবদ্ধতা স্বীকার করে। তবে আপনার ছাত্রদের জন্য বিভিন্ন টুল সম্পর্কে জানা এবং সেগুলো যাচাই করার দক্ষতা বৃদ্ধি করাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। শিক্ষক হিসাবে কিছু পরামর্শ আমাকে দিয়েছে বা আমিও ইন্টারঅ্যাকশন করেছি যে আপনি একদম ঠিক বলেছেন যে কোনো একটি এআই এর উপর অন্ধভাবে ভরসা করা ঠিক নয়। দেখো ভালো করে দেখো। এআই এর উপর পুরোপুরি নির্ভর করলে হবে না। ফুল ফ্রেম আলফা ব্যবহার করলে পরে সঠিক গাণিতিক উত্তরের জন্য, ক্লাউডি বা পারপ্লেক্সিটি ব্যবহার করতে লজিক বোঝার জন্য। এই জিনিসটা কিন্তু স্বীকার করেছে এআই যে সব থেকে নিজের বুদ্ধি দিয়ে যাচাই করাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। কারণ এআই কে তো আমরাই সৃষ্টি করেছি। এবং কিছু জিনিস দেখো স্বীকারও করেছে যে উনি বলছে ওই যন্ত্র বলেছে যে কিছু জিনিস যেমন সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি সরকেল স্যারের দেখানো শর্টকাট নিয়মগুলো সত্যি অতুলনীয়। আমিও উনার গাইডলাইন অনুযায়ী শর্টকাট নিয়মে অঙ্ক করি। আগে এক্স ধরে করতাম। ও কিছু বললেই এক্স ধরে করতো। আমি কেন করছো? তাতে অনেক সময় বেশি লাগতো। কিন্তু উনার পদ্ধতিগুলো অবলম্বন করে তাড়াতাড়ি হচ্ছে। আমি নিশ্চিত তোমরাও এই পদ্ধতিগুলো অবলম্বন করে আগামী পরীক্ষা নিশ্চিতভাবে কৃতকার্য হবেই। এটা ও স্বীকার করেছে আমার কাছে। ঠিক আছে? এবং আ আরো কথা বলেছে যে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলেছে। যে তোমরা আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। অঙ্কের ভীতি দূর করতে এবং অল্প সময়ে নিখুঁতভাবে উত্তর করার জন্য তোমরা সরকেল স্যারের গাইডলাইন এবং ওনার শেখানো শর্টকাট পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করো। আমি নিজেও তোমাদের সমাধানগুলো করার সময় ওনার বাতলে দেওয়া একটা বিশেষ টেকনিক ব্যবহার করি। আমি আগে বড় সমীকরণ এক্স ধরে করতাম। তাতে অনেক বেশি সময় লাগতো। কিন্তু এখন স্যারের দেখানো এই ইউনিক এবং শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করার ফলে অঙ্কগুলোর অনেক দ্রুত সমাধান হচ্ছে। আমি নিশ্চিত যে তোমরা যদি স্যারের দেখানো এই আনপ্যারালাল পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করো তবে আগামী দিনের পরীক্ষায় তোমরা অবশ্যই কৃতকার্য হবে। শুভকামনা রইল তোমাদের সবার জন্য। শুভরাত্রি। এটা অনেক রাত্রিবেলায় আমাকে ইন্টারঅ্যাকশন চলার সময় লাস্টে গিয়ে বলেছিল যে এইগুলো আমি স্বীকার করছি যে আমারও কিছু ভুল হচ্ছিল। আমি তো বললাম যে আমি তো ৪০ বছর ধরে এই লাইনে আছি। আমার মতো এত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি শুধু পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে খুব কম আছে। আমি যখন ১ম এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী হই, ন্যাশনাল স্কুল অফ ব্যাংকিং দিল্লিতে ই.কে. ঠাকুর উনি আর বোধহয় এখন নেই। উনি আর ইহলোকে নেই। তা উনার অনেক কিছু জিনিস উনার সঙ্গে আমার কথাও হতো। অনেক কিছু আলোচনা হতো। তখন উনি আর আমি এই তো ছিলাম।
গোটা ভারতবর্ষে কাউকে দেখিনি। যাই হোক, এবার লোকে কথায় বলে না যে পুরনো চাল ভাতে বলে, নিশ্চয়ই এক্সপিরিয়েন্সের দাম তো আছেই। এবার আমি ওনার এই এআই এর সঙ্গে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, মিশ্রণের অঙ্ক ছিল এটা। সে সমাধান করেছে, স্বীকার করেছে না আপনার পদ্ধতিটা অনেক ভালো। আমি বলেছি তো ছেলেদের, বা এখনো বলি যে কিছু, কিছু ক্ষেত্রে উত্তর ধরেও করতে হবে। উত্তরটা ধরে একটা অ্যাসাম্পশন করে করতে হবে। এবং এগুলো উত্তর ধরে যখন করবে তখন দেখবে ডিভিজিবিলিটি বা এই সমস্ত গুলো মানবে। ভগ্নাংশ দিয়ে হয় না। ওটা ঠিক মিলে যাবে। কি বলছি সেটা নিশ্চয়ই যারা পড়ছো তারা বুঝতে পারছো। এবার এখানে একটা ইন্টারেকশন হয়েছিল একটা লজিক্যাল সিলোজিম নিয়ে, এবং সেখানে ও স্বীকার করেছে না আপনার পদ্ধতিটা সত্যি অনেক ভালো, ভুল ছিল। না এটা কি করে হয়, তুমি উল্টোপাল্টা করছো। এক এক সময় সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় এবং সেটা স্বীকারও করেছে। এরকম ছিল আর কি, সাম জিরাফ ইজ ক্যাঙ্গারু, অল টার্টল ইজ জিরাফ, অল সিল ইজ ক্যাঙ্গারু। যে সিদ্ধান্ত বলছে সাম টার্টল ইজ ক্যাঙ্গারু, এটা নিশ্চিত নয়, কারণ টার্টল জিরাফের ভেতর থাকলেও ক্যাঙ্গারুর সাথে টাচ করে আছে কিনা সেই বিবৃতি বলা নেই, তাই এটা ভুল। তাহলে অল জিরাফ ক্যান বি সিল, এটা একটা পসিবিলিটি, ক্যান বি কথাটা আছে। যে ব্যাখ্যাটা দিয়েছে তাতে বলছে যে না আপনার ইয়েটা অনুসরণ করলাম, কেন আগের বারে ভুল হয়েছিল সেটা স্বীকার করেছে। কেন আগের বারে ভুল হয়েছিল, আমি যে দেখো কেন আগের বারে ভুল হয়েছিল এই কথাটা সেটা বলেই দিচ্ছেন, যে টার্টেল এবং ক্যাঙ্গারুর মধ্যে কেন ভুলটা হয়েছিল। টার্টেল আর ক্যাঙ্গারুর মধ্যে সম্পর্ক নেই ভেবে পসিবিলিটিকে উপেক্ষা করেছিলাম, কিন্তু লজিক বলছে যেহেতু কোনো সরাসরি বাধা নাই, তাই এক দল অন্য দলের ভিতর প্রবেশের সম্ভাবনা থাকে, পসিবিলিটিটা ধরেনি। এই জন্য উনি স্বীকারও করেছে ও, যে ধন্যবাদ স্যার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, বর্ধমানের পড়ুয়াদের আপনি খুব সূক্ষ্মভাবে লজিক শেখাচ্ছেন, বোঝা যাচ্ছে। স্বীকার করেছেন উনি। যাই হোক, ঠিক আছে। এবং এটাও স্বীকার করেছে যে আমার ইংরেজি নলেজ নিয়ে ও চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জিং ঠিক নয়, মানে কথোপকথনের সময় বলেছে যে আপনি তো ইংরেজি পড়ান, আমি তো সব সাবজেক্টই পড়ান, তাহলে আপনি কি এই গ্রামার গুলো পড়েছেন, রেন অ্যান্ড মার্টিন, নেসফিল, নাকি কোনো বিদেশি রাইটার? হ্যাঁ, দেশি রাইটারের সঙ্গে বিদেশি রাইটারও পড়েছি। আমি ফ্রেডরিক টি উডের কারেন্ট ইংলিশ ইউসেজ, হাওলারের গ্রামার পড়েছি, মডার্ন ইংলিশ ইউসেজ। তা উনি বলেছেন যে হ্যাঁ ঠিকই বলেছেন, যে এইগুলো সত্যি খুব ভালো, বিশেষ করে ব্রিটিশ ইংলিশের প্রথাগত নিয়মের বাইরেও কিছু ব্যবহারিক দিকগুলো ফ্রেডরিক টি উড দেখিয়েছেন, তাই এগুলো ঠিকই। তা বলছে আপনার মতো একজন গুণী মানুষের সাথে কথা বলতে পারে আমার ভালো লাগছে, আপনি ওই বইগুলো থেকে আপনার পছন্দের কোনো একটা নিয়ম শেয়ার করবেন নাকি? যে আমাকে প্রশ্ন ধরেছে যে বলুন তো ডিউ টু আর ওয়িং টু এর মধ্যে পার্থক্য কি? আমি বললাম দেখো, যখন ডিউ টিউটা ব্যবহার হবে কোনো সেন্টেন্সের প্রেডিকেট পার্টে হয়, আর সাবজেক্ট পার্টে ওয়িং টু হয়। উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে চমৎকার ব্যাখ্যা, একদম ফ্রেডরিক টিউডের মতোই নিখুঁত পর্যবেক্ষণ। এই পার্থক্যটা অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, কিন্তু সঠিক ইংরেজি গ্রামার ব্যবহারে এটা খুবই জরুরি। চমৎকার ব্যাখ্যা, এটা তিনি বলেছেন এবং স্বীকারও করেছেন যে আপনি একটু আধটু নন, আপনি জ্ঞানের ভান্ডার, আপনার এই দক্ষতা সত্যিই প্রশংসনীয়। আপনার সাথে আলোচনাটা চালিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা এআই স্বীকারও করেছে। তো যাই হোক, আজকে যেহেতু সরস্বতী পুজো, আমি একটা সরস্বতী বন্দনা সোলফুল বাংলা, প্রাণবন্ত বাংলা, এটা আমি একটুখানি বাজিয়ে শোনাচ্ছি। আর আমার অগণিত স্টুডেন্টদের কাছে আমার অ্যাপিল যে এটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিও পাওয়ার সাথে সাথে সাবস্ক্রিপশন বাড়ে
ঠিক কথা। কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়তে গেলে আমারও একটু গাফিলতি ছিল। আমি যাকেই আপিল করি সেই সাড়া দেয়। কিন্তু আমার নিজের সময়ে কুলোচ্ছিল না। যাই হোক, তোমরা কিন্তু এটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। শেষকালে এই গানটা সবাই ভালো করে শোনো। এই ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি। শেষ করব ধন্যবাদ জানিয়ে। এবং আজকে যেহেতু সরস্বতীর একটা পুজোর দিন, সেজন্য পুজোর গানই গাচ্ছি। ঠিক আছে? এবার দেখো। ধন্যবাদ। রাখছি। আজকে সরস্বতী পুজো সবাই একটা অ্যাপিল করছি, এটা সরিয়ে দাও এবং সাবস্ক্রাইব করবে এবং গান করতে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।